ওয়াকফ সম্পত্তি আর সরকারি উম্মিদ পোর্টাল এই নিয়ে বর্তমানে এক বিশাল বিতর্ক তৈরি হয়েছে। একদিকে ধর্মীয় আবেগ, অন্যদিকে আইনি মারপ্যাচ, সম্পদ হারানোর ভয়। আমরা কম বেশি সবাই অনেক কিছু আগে জেনেছি, কিন্তু এই বিষয়ে অ্যাডভোকেট মোমেন হালদার এক নতুন ধারণার উন্মোচন মনে করুন কোন একটা জায়গার মসজিদ, আপনাদের মনে করুন সুতি জামে মসজিদ, সেটা সুতির নামে রেকর্ড আছে, সেইটা মাতোয়ালি সুতি জামে মসজিদের পক্ষ থেকে মাতোয়ালি বলে রেকর্ডভুক্ত আছে। যখন আপনি আপলোড করলেন উইথ পোর্টালে, দেখলেন সেখানে 1 নম্বর খতিয়ান হয়ে যাচ্ছে, সেখানে ডিএম এর নামে হচ্ছে, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের নামে হচ্ছে, সেটা কে? সরকারের লোক। এই কারণে সুপ্রিম কোর্ট, অনারেবল সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস, তদানীন্তন চিফ জাস্টিস প্রশ্ন করেছিল সরকার পক্ষকে, আপনি উত্তর দিন কিসের কারণে সরকার এই জায়গার মালিক হবে। সরকারকে শোকজ করেছিল, সরকার তার সদুত্তর দেয়নি এবং সেটা এখনো বিচারাধীন আছে। অথচ আমরা জেনে শুনে সরকারের আওতায় তুলে দিচ্ছি। আমরা জানছি যে আমার এই সম্পত্তি আপলোড করলে 1 নম্বর খতিয়ান হয়ে যাচ্ছে, আমরা জানছি এই সরকার এই সম্পত্তি আপলোড করলে আমার নামের জায়গায়, আমার মসজিদের নামের জায়গায়, আমার মাতোয়ালির নামের জায়গায় ওই ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের নামে হয়ে যাচ্ছে, তারপরেও আপলোড করছি। অথচ সুপ্রিম কোর্ট একটা প্রশ্ন করেছে। আমরা কতটা হতভাগা, কতটা অসচেতন একটা জাতি। এখানে তো সাধারণ খেটে খাওয়া শ্রমজীবী মানুষের, মুসলিম মানুষের ব্যাপার নয়। অ্যাডভোকেট মোমেন হালদার প্রথমে মুসলিম সংগঠন ও নেতৃত্বের তীব্র সমালোচনা করেছেন। তিনি স্মরণ করিয়ে দেন, যখন ওয়াকফ সংশোধন বিল আনা হয়েছিল তখন এই সংগঠনগুলিই বলেছিল সরকারি হস্তক্ষেপ আমরা মানব না, কিন্তু আজ সেই একই নেতৃত্ব আবার সাধারণ মানুষ ও মোতোয়াল্লিদের বলছে উম্মিদ পোর্টালে সম্পত্তির তথ্য আপলোড করুন, এমনকি সময়সীমা বাড়ানোর দাবিও জানানো হচ্ছে, আর বাড়ানো হয়েছেও। বক্তার মতে এই অবস্থান সম্পূর্ণ স্ববিরোধী ও আত্মঘাতী। অ্যাডভোকেট মোমেন হালদার উম্মিদ পোর্টালকে সরাসরি একটা ফাঁদ বলে আখ্যা দিয়েছেন। তার যুক্তি খুব স্পষ্ট। এই পোর্টালে তথ্য আপলোড করা মানে হলো নিজের সম্পত্তির যাবতীয় বিবরণ স্বেচ্ছায় সরকারি হাতে তুলে দেওয়া। তিনি আরও গুরুত্ব একটা অভিযোগ তোলেন, পোর্টালে রেজিস্ট্রেশনের পর রেকর্ডের মসজিদ বা ওয়াকফ প্রতিষ্ঠানের নাম উঠে গিয়ে জেলা ম্যাজিস্ট্রেট অর্থাৎ ডিএম এর নাম যুক্ত হয়ে যাচ্ছে। কাজত সেই সম্পত্তি ধীরে ধীরে সরকারি সম্পত্তিতে রূপান্তরিত হচ্ছে। তিনি আরও জোর দিয়ে বলেন, এই বিষয়টি এখনও সুপ্রিম কোর্টে বিচারাধীন। তাহলে প্রশ্ন ওঠে, আদালতের রায় না আসা পর্যন্ত কেন সরকারের দাবি মেনে নেওয়া হবে? তিনি ইন্ডিয়ান ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্টের উল্লেখ করেন। 12 বছর বা তার বেশি সময় ধরে কোনো সম্পত্তির দখলে থাকে, তাহলে আইন অনুযায়ী তারা সেই সম্পত্তির বৈধ মালিক। পুরনো দলিল, ট্যাক্স রসিদ এইগুলোই মালিকানার জন্য যথেষ্ট আইনি প্রমাণ। নিজের অবস্থান বোঝাতে অ্যাডভোকেট মোমেন হালদার একটু অত্যন্ত কঠোর উপমা দিয়ে বলেন, নথি আপলোড করা ঠিক সেই রকম যেমন কেউ ভয়ে নিজের স্ত্রীকে সাজিয়ে স্থানীয় গুন্ডার হাতে তুলে দিচ্ছে, শুধু এই আশঙ্কায় যে গুন্ডা তার দিকে নজর দিয়েছে। কোনো ব্যক্তি তার বাড়ির সুন্দরী স্ত্রীকে সাজিয়ে গুজিয়ে একদম টিপটপ ভাবে গুছিয়ে, মানে তার স্ত্রীর প্রতি এলাকার বখাটে লম্পট চরিত্রহীন লোকটার নজর, সে এলাকার মস্তান, তো দীর্ঘদিন নজর দিচ্ছে, কুনজর দিচ্ছে। তো সেই এলাকায় সে যার স্ত্রীর নজর দিচ্ছে, সে তার স্ত্রীটা কি করলো, সাজিয়ে গুজিয়ে সুন্দরী করে নিয়ে তার কাছে দিয়ে আসছে। আর আমি বলছি কি, এটা কেমন ব্যাপার? আর আমি বলছি কি, এই তুই আয়, আমার স্ত্রী নিয়ে যেতে আয়। আমার জান থাকতে আমার স্ত্রীকে তোর হাতে তুলে দেবো না। আমি মরে গেছি, সে যদি আমার স্ত্রীকে নিতে আসে সে অবৈধ। কারণ আমার স্ত্রী সে নিয়ে আসবে কেন? তখন আমি লড়াই করব, আমার পাশে হয়তো অন্যজন লড়াইয়ের জন্য আগিয়ে আসবে। তা আমার অকাপ সম্পত্তি সরকার কাছে অলরেডি রয়েছে, তারপরে আমি গুছিয়ে গাছে সমস্ত কাগজপত্র যা যেতে আছে গুছিয়ে তুলে দিচ্ছি। তাহলে ওই সুন্দর স্ত্রীর মতো হলো ব্যাপারটা। আবার ওরা বলছে যদি না তুলে দিই তাহলে এটা নিয়ে নেবে, এটা সবকিছু অবৈধ ঘোষণা করবে। আরে ভাই, আমার যে মসজিদ আছে, আমার যে গোরস্থানটা আছে, আমার যে ঈদগাহ আছে, সেটা তো দলিল আছে, সেটা তো রেকর্ড আছে, সেখানে তো প্রপার কাগজ আছে, সেটা তো আমি ট্যাক্স দিই, সবকিছু করি। সেখানে যুগের পর যুগ ধরে আমি নামাজ পড়ছি, আমার 14 পুরুষ ধরে সেখানে গোরস্থানে কবর দেওয়া হচ্ছে, আমরা ঈদগাহ নামাজ আদায় করছি। সুতরাং আমার দখলকৃত সম্পত্তি অ্যাকর্ডিং টু ইন্ডিয়ান ট্রান্সফার অ্যান্ড প্রপার্টি অ্যাক্ট, যদি কোনো সম্পত্তি লাগাতার 12 বছর ধরে যদি এখতিয়ারভুক্ত থাকে তার নামে হয়ে যায়। আর আমি 12 বছর কেন, 50, 100 বছর, 150 বছর ধরে আছি, আমার কাগজ আছে, তারপরে সরকার আমাকে অবৈধ ঘোষণা করে নিয়ে যাবে, নিয়ে যাক। তাহলে এখানে আমি মুসলিম কি আছি? এখানে আমার মুসলিম থাকা না থাকার কি প্রশ্ন আছে? আমি নিজেকে সাজিয়ে গুজিয়ে তুলে দিচ্ছি। এই জিনিসটা মুসলিম সমাজের মানুষ বোঝে না, না বুঝে সুঝে করছে,
নাকি কোথাও তাদের টিকিটা বেঁধে ফেলেছে? সুতরাং ভয়ের কারণে আত্মসমর্পণ কোনো সমাধান নয়। সম্পদ রক্ষা করতে হলে আইনি ও নৈতিক লড়াই করতেই হবে। সবশেষে অ্যাডভোকেট মোমেন হালদার স্পষ্ট আহ্বান জানান, মুতাল্লি ও সাধারণ জনগণ যেন উম্মিদ পোর্টালে কোনো তথ্য আপলোড না করেন। যারা মানুষকে এটা করতে বলেছেন তাদের তিনি ভীরু ও কাপুরুষ মানসিকতার প্রতীক বলে অভিহিত করেন। তার মতে সরকারের ফাঁদে পা না দিয়ে সুপ্রিম কোর্টের রায়ের জন্য অপেক্ষা করাই একমাত্র যুক্তিসঙ্গত পথ। না হিসেবে এটা রক্ষা করতে হবে। কিভাবে রক্ষা করবেন সেই স্ট্র্যাটেজি আপনি ঠিক করবেন। এটা যদি কাপুরুষতার পরিচয় হবে আপনি আপনার সম্পত্তি যদি তুলে দেন, এটা নপুংসতার পরিচয় হবে যদি আপনি আপনার সম্পত্তি তুলে দেন। আজকের এই সরকারের জালিমের জুলুমের হাত থেকে বাঁচতে যদি আপনি আপনার সম্পত্তি তুলে দিয়ে থাকেন, কালকের আপনার এর কৈফিয়ত দিতে হবে। সেই কৈফিয়ত কিভাবে দেবেন? জিম্মেদারি প্রত্যেকটা দায়িত্বশীল ব্যক্তির তার দায়িত্ব সম্পর্কে অবহিত করা হবে, জিজ্ঞাসা করা হবে। সে যতই হজ, রোজা, নামাজ, যাকাত যাই করুক না কেন, সুতরাং একজন মুতাল্লি হিসেবে, একজন শিক্ষিত সচেতন ব্যক্তি হিসেবে আপনার জাতীয় সম্পত্তি যদি রক্ষা করতে না পারেন তার জবাব দিতে হবে। আজকে যে সরকারের ভয়ে আপনি করছেন সেই সরকারের কাছ থেকে রেহাই হতে পাবেন, কিন্তু ওই মহান সেই সরকারের হাতে আপনি রেহাই পাবেন না। আপনার সম্পত্তি অধিকার যে কোনো মূল্যে করতে হবে। তাতে কি হবে সেটা আল্লাহ পাক দেখবেন। তাহলে আজকের আমরা দেখেছি লড়াইয়ের ময়দানে 1000 জনের বিরুদ্ধে 300 জনের লড়াই, আমরা দেখেছি 3000-এর সঙ্গে 33,000-এর লড়াই, আমরা জয়লাভ করেছি। কারণ সত্য ন্যায় কোনোদিন। এই বক্তব্য আমাদের সামনে একটি কঠিন প্রশ্ন রেখে যায়, ভয় দেখিয়ে নেওয়া আনুগত্য কি আইন মানা নাকি নিঃশব্দ আত্মসমর্পণ? সিদ্ধান্ত আপনার।